হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চিলড্রেন এডুকেশন। দেখো, আজকে আমি তোমাদের একটা নতুন সেশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমাদের সামনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, তারপর রহরা রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, আসানসোল রামকৃষ্ণ মিশন, বিভিন্ন পরীক্ষাগুলো সব হচ্ছে ওই তোমার নভেম্বর ডিসেম্বর করে হবে। সেই জন্য এখন থেকে তোমাদেরকে আমি শুরু করছি বাংলা ব্যাকরণ আর ইংরেজি ব্যাকরণের একটা প্লে লিস্ট করবো। নমুনা প্রশ্নপত্রে কেমন বাংলা ব্যাকরণ আছে, তোমাদের সিলেবাস নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যে যা যা আছে সেগুলো দেখিয়ে আমি কিন্তু করাচ্ছি। তাহলে দেখো, এটা একটা নমুনা প্রশ্নপত্র বাংলা ব্যাকরণে। এখানে আমরা কী কী শিখবো দেখো। প্রথমে বাঁ দিকের সাথে প্রশ্ন করাতে করাতেই আমি তোমাদেরকে সব বুঝিয়ে দেবো। দেখো, এখানে হচ্ছে বাঁ দিকের সাথে ডান দিকে মেলাও একটা দিয়েছে। এইগুলো হচ্ছে দেখো কিছু সরল বর্ণ দেওয়া আছে, ঠিক আছে, সরল বর্ণ দেওয়া আছে। আর এখানে দেখো, এখানে ভাগ দেওয়া আছে, সম্মুখ, সংবৃত্ত, কুঞ্চিত, প্রসারিত, এগুলো। এবার তোমাদেরকে বলে রাখি, দেখো, স্বরবর্ণ আমরা যেভাবে উচ্চারণ করি, স্বরধ্বনি, স্বরবর্ণ নয়, স্বরধ্বনি আমরা যেভাবে উচ্চারণ করি, সেই ধ্বনি উচ্চারণের সাথে সাথে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে উচ্চারণ করি। দেখো, যেমন যদি ওষ্ঠ মানে ঠোঁট, ঠোঁটটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে ওষ্ঠ কখনো কখনো কিছু স্বরধ্বনি উচ্চারণ করার সময় ওষ্ঠ কিন্তু আমাদের প্রসারিত হয়, সেইগুলো তাহলে প্রসারিতর মধ্যে পড়ে। আর কিছু, এটা হচ্ছে 1 নম্বর শ্রেণীবিভাগ। কিছু মানে এগুলো সব হচ্ছে স্বরধ্বনি তার শ্রেণীবিভাগ, ঠিক আছে। তাহলে শ্রেণীবিভাগ, তাহলে 1 নম্বর আমি তোমাদেরকে ওষ্ঠ বলছি, মানে ঠোঁট, ঠিক আছে। ঠোঁটের উপর নির্ভর করছে দেখো প্রসারিত কিছু ধ্বনি উচ্চারণের সময় আমরা, যেমন তোমরা উচ্চারণ করো আমার সাথে ই, এ, এ করো, করলে দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে প্রসারিত হচ্ছে ঠোঁটটা। তাহলে এইটা হচ্ছে প্রসারিতর মধ্যে পড়ছে। তোমাদেরকে যদি তাহলে মেলাতে দেয়, তাহলে দেখো এইখানে এই যে দেখো আমি করেছি প্রসারিত। তাহলে প্রথমে এটা দেখো ই, প্রথমে এটা কি আছে দেখো ই, এ, তাহলে এইটা দেখো প্রসারিত, এর সাথে ম্যাচিং করেছি। ঠিক এর অপোজিট দেখো, এটা তো প্রসারিত, আর একটা হচ্ছে কুঞ্চিত বা বলতে পারো সংকুচিত। তোমরা নিজেরা উচ্চারণ করো আমার সাথে উ, ও, অ, উ, ও, অ। তাহলে এটা কি হচ্ছে দেখো, তোমরা লক্ষ্য করবে যে ঠোঁটটা, মানে এইটা যদি ঠোঁটটা তো এরকম করে ধরো প্রসারিত হচ্ছে, আর এখানে দেবে এরকম সংকুচিত হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটা উচ্চারণ করার সময় এরকম ধরো ঠোঁটটা প্রসারিত হচ্ছে, এরকম প্রসারিত হবে। তাহলে এটা করলাম। তাহলে কুঞ্চিত, তাহলে এবার এখানে দেখো ম্যাচিংটা কুঞ্চিত, কুঞ্চিতর সাথে দেখো কোনটা করেছি, এ দেখো উ, ও, অ। তোমরা উচ্চারণ করবে তখনই তোমরা বুঝতে পারবে। এরপর দেখো, এটা তো গেল ওষ্ঠ। এবার দেখো, আমরা জানি যে আমাদের মুখ্য বিভাগ কাকে বলে। মুখের যে গহ্বরটা, মানে তোমরা যে মুখে যখন খাবার ঢোকাও, যেখানে খাবারটা ঢোকে, সেই অংশটাকে তো বলে মুখ্য বিভাগ, যার মধ্যে কী কী থাকে, দাঁত থাকে, জিভ থাকে, এগুলো সব থাকে। মুখ্য বিভাগ মানে মুখের ভিতরটাকে ঠিক বলে, মুখের ভিতর যে গহ্বরটা আছে সেটাকে। তাহলে এইখানে এই মুখ্য বিভাগের মধ্যে কিন্তু দেখবে জিভ থাকে। ধরো আমি বলছি, এটা যদি একটা মুখ হয়, তাহলে এখানে কিন্তু জিভ থাকে। তাহলে দেখো, এটা যদি একটা মুখ হয়, তাহলে এই যে গহ্বরটা, এই পুরোটাকে হচ্ছে মুখগহ্বর বলে। তাহলে এই যে জিভটা যখন উপরে উঠবে বা নিচে নামবে, সেইটা অনুযায়ী এই মুখবিভাগটা কিন্তু কোনো সময় একটু বড় হবে, প্রসারিত হবে, আর কোনো সময় সংকুচিত হবে, ঠিক আছে। মুখবিভাগের শূন্যস্থান কখনো যদি জিভটা যদি নিচের দিকে নামে, তাহলে যদি একটু গুটিয়ে থাকে তাহলে বড় হবে। আবার জিভটা যদি নিচে নামে তখন উপর দিকটা একটু ফাঁকা হবে। মানে এইরকম করে জিভের ওঠা নামার উপর ভিত্তি করে, মানে জিভ জিভের ওঠানামার উপর ভিত্তি করে কিন্তু মুখ্য বিভাগের শূন্যস্থানটা একবার বাড়বে আর একবার কমবে, ঠিক আছে। তাহলে এইটার উপর ভিত্তি করে আমরা স্বরধ্বনির যে উচ্চারণ হয় সেটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সংবৃত্ত, একটা হচ্ছে বিবৃত, একটা অর্ধ সংবৃত্ত, একটা অর্ধ বিবৃত। এখানে দেখো আমি তোমাদেরকে সংবৃত্ত আর হচ্ছে যে বিবৃতটা বোঝাবো। সংবৃত্ত মানে দেখো ই আর হর্ষু, ঠিক আছে। এই দুটো হচ্ছে কি পড়ছে, ই আর হর্ষু। আর বিবৃতটা কার মধ্যে পড়ছে, বিবৃতর মধ্যেও একটা এক্সাম্পল আছে, কিন্তু এখানে তোমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সংবৃত্ত। এই দেখো সংবৃত্ত, অর্থাৎ মুখবিভাগটা কিন্তু কমে আসে, মুখবিভাগের ভিতর যে শূন্যস্থানটা সেটা কিন্তু কমে আসে, সেটা হচ্ছে ই আর হর্ষু, ঠিক আছে। তাহলে এইটা গেল মুখবিভাগ একটা ওষ্ঠ করে। বা সম্মুখ হচ্ছে দেখো জিহ্বার যে এটা বা আরও একটা ভাগ আছে, দাঁড়াও এটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, জিহ্বার ওঠানামার উপর ভিত্তি করেও কিন্তু আমরা স্বরধ্বনিকে বিভিন্ন ভাগে ভাগ করি। জিভটা তো ধরো আমরা যখন কিছু শব্দ উচ্চারণ করি তখন কিছুটা উপরে ওঠে আর কিছু আবার শব্দ নিচে নামে, তাই তো। তাহলে দেখো, ধরো এটা আমাদের জিভ, এটা কোনো সময় উপর দিকে ওঠে আর কোনো সময় নিচের দিকে নামে, সেইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা বলি।
যেমন হস্যি আর হস্যু তোমরা উচ্চারণ করো, দেখো জিভটা দেখো উপর দিকে উঠছে, হস্যি হস্যু। আবার দেখো এ ও, এটা কিন্তু উপর দিকে উঠছে প্লাস একটু মাঝখানে থাকছে। যেমন তোমরা আ উচ্চারণ করো, আ যখন উচ্চারণ করবে তখন দেখবে জিভটা একদমই নিচের দিকে থাকবে, জিভটা একদম নিচে মেঝেতে পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে এটাকে নিম্ন স্বরধ্বনি বলে। আবার নিম্ন মধ্যর মধ্যে পড়ছে দেখো এ আর অ, এই দুটো হচ্ছে এর মধ্যে। তাহলে জিভের ওঠানামার উপর ভিত্তি করে কিন্তু স্বরধ্বনিকে আমরা ভাগ করি। তাহলে এইটা হচ্ছে জিভটা যখন ধরো এরকম যদি মুখ হয়, এরকম আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি, এখানে ধরো আঁকছি, তাহলে এইরকম জিভটা, তো তাহলে জিভটা এখানে থাকে, ধরো জিভটা একবার উপর দিকে উঠবে আর একবার নিচুর দিকে নামবে এরকম। এটা তো জিভে ওঠা নামা হচ্ছে, উপর দিকে ওঠা আর নিচুর দিকে নামা। যেমন তোমরা উচ্চারণ করো তাহলে এটা দেখো জিভটা নিচে পড়ে আছে। আবার যেমন উচ্চারণ করো হস্য, দেখো জিভটা উপর দিকে উঠে থাকে। এখানে ধরো জিভটা উপর দিকে থাকে আর এখানে ধরো জিভটা নিচুর দিকে থাকে এরকম। আবার জিভের এটা গেল ওঠানামা। এবার এগোনো আর পিছনের উপর ভিত্তি করছে। একটা জিভ দেখবে সামনের দিকে এগিয়ে আসে আর একটা হচ্ছে পিছন দিকে গুটিয়ে যায় আমাদের গলার দিকে। তাহলে সম্মুখ মানে হচ্ছে জিভটা যখন সামনের দিকে আসে, যেমন তোমরা বলো উচ্চারণ করো ই এ এটা দেখো সামনের দিকে আসছে, মানে ঠোঁটের দিকে আসছে দেখো। আর যেটা পিছন দিকে যায়, মানে ঠোঁট থেকে দূরে পিছন দিকে যায়, সেটা কিন্তু পশ্চাৎ, সেটা হচ্ছে যে ও আর হস্য, সেটা হচ্ছে গলার দিকে চলে যাচ্ছে। আর একটা মাঝখানে পড়ে থাকছে এই যেটা নিম্ন স্বরধ্বনি বলছি, এটাই কিন্তু কেন্দ্রীয়, এখানে জিভটা কিন্তু মধ্যিখানে থাকে, ঠিক আছে? তাহলে জিহ্বার এগোনো পেছনের উপর একটা হলো, তারপর দেখো জিহ্বা ওঠানামার উপর একটা হলো। এগুলো থেকে তোমাদেরকে বিভিন্ন যে প্রশ্ন করতে হবে উত্তর, ঠিক আছে? এবার দেখো এখানে মেলানোটা করছি। তাহলে সম্মুখ বললাম যে জিভটা যখন সামনের দিকে ঠোঁটের দিকে যখন আসে, এটা ধরো ঠোঁটের কাছের দিকে আসে, সেটা কোনটা? এ আর এ। তারপরে দেখো সংবৃত্ত যে মুখবিবরের যে শূন্যস্থান, সেটা ধরো কমে আসছে আর হস্য। কুঞ্চিত মানে বললাম যে ঠোঁটটা যখন তুমি উচ্চারণ করো, দেখো ও অ উচ্চারণ করো, দেখো ঠোঁটটা দেখো জড়ো হয়ে আসবে উপর দিকে, মানে এরকম ধরো হয়ে আসবে এরকম। যদি এরকম স্বাভাবিক একটা প্রসারিত অবস্থা থাকে, দিয়ে এটা জড়ো হয়ে আসছে। তারপরে দেখো প্রসারিত হচ্ছে এ মানে ঠোঁটটা এরকম প্রসারিত করে উচ্চারণ করছি। এবার হর্ষস্ব তো তোমরা জানো, এটা হচ্ছে কিছু স্বর, সেগুলো উচ্চারণ করতে কম সময় লাগে। হস্যি হস্যু হর্ষস্বর। আর দীর্ঘস্বর হচ্ছে যেগুলো উচ্চারণ করতে দীর্ঘ সময় লাগে, দীর্ঘি হস্যু এরকম। তাহলে এগুলো হচ্ছে, এটা দীর্ঘ হবে দীর্ঘ, তাহলে এগুলো হচ্ছে দীর্ঘস্বর, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেই স্বরধ্বনির উপর ভিত্তি করে বিভিন্ন, আমি তোমাদেরকে উচ্চারণের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগ শেখালাম, স্বরধ্বনির বিভিন্ন শ্রেণী বিভাগ। একটা হলো দেখো ওষ্ঠ, মানে ঠোঁটটা একবার প্রসারিত হবে, সেটা হচ্ছে এ আর ঠোঁটটা একবার সংকুচিত হবে, সেটা হচ্ছে হস্য ও আর অ। আবার এটা দেখো মুখবিবরের শূন্যস্থান, মানে জিভটা ওপরে ওঠানামা যখন করবে তখন মুখবিবরের যে শূন্যস্থানটা একবার বেড়ে যায় একবার কমে যায়, সেটার উপর ভিত্তি করে সংবৃত্ত, বিবৃত, অর্ধ সংবৃত্ত আর অর্ধ বিবৃত, ঠিক আছে? সংবৃত্তর এক্সাম্পলটা দেখে নাও, আর হস্য। তারপর দেখো জিহ্বার ওঠানামার উপর ভিত্তি করে এখানে একটা আমি সুন্দর করে একটা ছবি এঁকে দিয়েছি, পিকটোগ্রাফ বলে এটাকে, চিত্রের সাহায্যে মনে রাখবে একটা এরকম। হস্যি আর হস্যু, এটা হচ্ছে উচ্চ স্বর, মানে একটু উঁচু মানেতে উচ্চারণ করি, আর জিভটা কিন্তু একটু উপর দিকে ওঠে, ঠিক আছে? উচ্চ মধ্যের মধ্যে এ আর ওটা পড়ছে, আছে আর অটা পড়ছে নিম্ন মধ্য, আর শুধু যখন উচ্চারণ করবে তখন কিন্তু সেটা জিভটা একদম মেঝেতে পড়ে থাকবে। তোমরা উচ্চারণ করো, দেখো জিভটা একদম নিচেতে। আবার জিহ্বার এগোনো পিছনে, মানে সামনের দিকে ঠোঁটের দিকে আসার কিছু সময় আছে, সেটা হচ্ছে যে এ উচ্চারণ করো, দেখো জিভটা সম্মুখ দিকে এগিয়ে আসবে। পশ্চাতে কখন যাবে? তখন ও আর হস্য। তাহলে তোমরা এইটা একটা একের দাগের প্রশ্নটা তোমাদেরকে আমি সুন্দর করে শিখিয়ে দিলাম, এই একের দাগের প্রশ্নটা। এবার একটা প্রশ্ন দিয়েছে সন্ধি থেকে, দেখো বলেছে না, এখানেও বলেছে যে জিভের অবস্থান। তাহলে তোমরা দেখো এখানে উত্তর আছে, ঠিক আছে? তাহলে এখানে র কথাটার সাথে কি যুক্ত আছে? তাহলে র র তাহলে র যুক্ত তাহলে লাস্টে আসছে আর এখানে আসছে হস্য, তাহলে যুক্ত হস্য। তাহলে এখানে জিভের অবস্থানটা আমাকে বলছে। তাহলে টা দেখো কার মধ্যে পড়ছে, তোমরা যদি দেখতে চাও দেখো এখানে টা কার মধ্যে পড়ছে, এই যে জিভের অবস্থান দেখো কুঞ্চিত, তাহলে এখানে এখানে টা এর মধ্যে পড়ছে, তাহলে ওষ্ঠ আমরা বলতে পারি।
বা এইটা এবার এইটা দেখতে পারো জিভের, তো তাহলে এখানে জিভে ওঠা নামা আর এই গোল পিছনের মধ্যে দেখো, তাহলে অটা এখানে কার মধ্যে পড়ছে? নিম্ন মধ্য। তাহলে জিভের অবস্থান হবে নিম্ন মধ্য। আর সম্মুখ না পশ্চাৎ যদি জিজ্ঞেস করো তাহলে বলবি পশ্চাৎ। তাহলে এখানে উত্তরটা কি হবে? এখানে হবে নিম্ন মধ্য, যেহেতু অটা এখানে মধ্যে পড়ছে তাহলে নিম্ন মধ্য, আর হবে পশ্চাৎ, মানে পিছনের দিকে পিছিয়ে থাকবে, ঠোঁট থেকে দূরের দিকে, ঠিক আছে। এইটাও দেখো মত, তাহলে এখানে অ আছে আর এখানে ওই কার আছে, ওই, তাহলে অটা কার মধ্যে পড়ছে? অটা এইমাত্র আমরা দেখলাম, দেখো অটা হচ্ছে নিম্ন মধ্যর মধ্যে পড়ছে, আর বাকি দেখো এটা হচ্ছে পশ্চাৎ, ঠিক আছে। তাহলে এটা নিম্ন মধ্যর মধ্যে পড়ছে। ওই কারটা কী দিয়ে হয়? একার প্লাস ওই কার, তাই তো, একার প্লাস ওই কার মিলে ওই কার হয়। তাহলে এইটা কার মধ্যে পড়ছে? এটাও কিন্তু হচ্ছে নিম্ন মধ্যর মধ্যেই পড়ছে, নিম্ন মধ্য আর পশ্চাৎ। নিম্ন মধ্য আর সম্মুখের মধ্যে পড়ছে, এটা পশ্চাৎ নয়। তাহলে নিম্ন মধ্য ও পশ্চাৎ, ঠিক আছে। তারপর দেখো সন্ধি, কিছু সন্ধি জুড়ে দিয়েছে, সন্ধি করতে বলেছে মরুযুক্ত উদ্যান, এটা হচ্ছে মরুদ্যান। প্রতিযুক্ত অক্ষ কী হবে বলো? এটা প্রত্যক্ষ হবে, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপর হচ্ছে সীমা যুক্ত অন্তর, সীমান্ত, এটা পরীক্ষায় কিন্তু বারবার আসে এইগুলো। তারপর দেখো কিছু সন্ধি বিচ্ছেদ দিয়েছে। ব্যবস্থা, এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে, কারণ এটা একটুখানি আলাদা রকম বলি। এখানে দেখো ব্যবস্থা বি যুক্ত অবস্থা। তারপর দেখো সঞ্চিত, সম যুক্ত চিত, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, তোমরা এগুলো করে নেবে। এইটা কিন্তু দেখো একটু আলাদা। নিপাতনের সন্ধি, অর্থাৎ সন্ধির কোনো নিয়ম মানে না, সেগুলোকে আমরা নিপাতনের সন্ধি বলে থাকি। এর এক্সাম্পল গো যুক্ত অক্ষ, তাহলে গবাক্ষ। আর রুদ্রাক্ষটা কী হবে? রুদ্র যুক্ত অক্ষ। দেখো রুদ্র মানে শিব আর অক্ষ মানে আঁখি, তাহলে শিবের আঁখি থেকে, সেই জন্য এটা হচ্ছে রুদ্রাক্ষ। এবার এখানে দেখো কিছু নিচের বাক্যগুলো থেকে নাম পদের ভাগ চিহ্নিত করতে বলেছে। অর্থাৎ আমরা জানি যে দুটো হয়, একটা হচ্ছে নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। এবার নামপদের মধ্যে কিন্তু অনেক ভাগ হয়, যেমন বিশেষ্য হয়, তারপর হচ্ছে যে সর্বনাম হয়, সর্বনাম, তারপর হচ্ছে বিশেষণ হয়, আর বিশেষণ মানে যেটাকে আমরা ইংলিশে অ্যাডজেক্টিভ বলি, আর হচ্ছে অব্যয়, তাই তো। তাহলে এবার তোমরা দেখো এই যে সেন্টেন্সটা রহিম, রহিম তো একটা নাম বোঝাচ্ছে, তাহলে এটা আমরা কি বলবো? এটা হচ্ছে বিশেষ্য, ঠিক আছে। তারপর দেখো তারটা কি এই রহিমের পরিবর্তে বসেছে, তাহলে এটা হচ্ছে আমরা সর্বনাম বলি, সর্বনাম। এইটাকে বলেছে নাম পদের যে বিভিন্ন ভাগ সেটাকে চিন্তা করতে, তাহলে রহিমটা হলো বিশেষ্য, তারটা হচ্ছে সর্বনাম, সর্বনাম বলছি আমরা। বাবাটাও একটা নাম হচ্ছে, তাহলে এটা ধরো বিশেষ্য হবে। সাথে এটা দেখো যুক্ত করছে দুটো শব্দকে, তাই যদি এটা অব্যয় হবে। আচ্ছা বিদ্যালয়টা কি? এটাও একটা স্থান, প্লেসের নাম, একটা নাম বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে বিশেষ্য। তাহলে বিশেষ্যই দেখো এখানে বেশি আছে। যাচ্ছিটা কি বলো তো? এই নাম পদের কোনো কিছুর মধ্যেই পড়ছে না, এটা কিন্তু ক্রিয়াপদ হয়ে আছে, কাজ করা বোঝাচ্ছে, ঠিক আছে। আবার দেখো এটা আগামীকাল, তাহলে তোমরা বলো তো এই আগামীকাল এটা কি বোঝাচ্ছে? আগামীকাল হচ্ছে যে আজকে, কালকে, পরশু, এগুলো একটা নাম বোঝাচ্ছে আগামীকালটা। বিদ্যালয়টা এখানে দেখো নাম পদ বোঝাচ্ছে, মানে এটা যে বিশেষ্য হচ্ছে, বিশেষ্য। আগামীকালটা কিন্তু একটা সময় বোঝাচ্ছে, ঠিক আছে। বলো এটা তোমরা যে এটা কি কি হবে? নেতাজিটাও কিন্তু একটা নাম বোঝাচ্ছে, বিশেষ একটা নাম, তাহলে এটাও বিশেষ্য হবে। উৎসবটাও একটা বিশেষ্য হবে, ঠিক আছে, বিশেষ্য। পালিত মানে অনুষ্ঠিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। বুঝতে পেরেছো? তাহলে এরকম করে তোমাদেরকে ভাগ করতে হবে। তাহলে আজকে আমি তোমাদেরকে এটা করালাম, এবার এরকম করে আমি তোমাদেরকে সুন্দর করে ব্যাকরণ থেকে পরীক্ষায় আগত, মানে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এরকম কিন্তু আমি তোমাদেরকে করাবো। তারপর বিভিন্ন প্রশ্ন থাকে, যেমন দেখো লিঙ্গ পরিবর্তন যদি আমি তোমাদেরকে কিছু করতে দিই, লিঙ্গ পরিবর্তন মানে হচ্ছে যে পুরুষ থেকে স্ত্রীতে পরিণত করতে হবে। লিঙ্গ তো তোমরা সবাই জানো, যেটা হচ্ছে যে একটা পুরুষ, তিন রকমের হয়, একটা হচ্ছে পুরুষ, একটা স্ত্রী, আর একটা হচ্ছে যে নিউট্রাল জেন্ডার, যেটাকে বলে কোনো বস্তু বোঝাচ্ছে ধরো। তাহলে এখানে দেখো যদি আমি বলি দেব মানে ঠাকুর, তাহলে এটা কী হবে? দেবী। তারপর শিক্ষক, এগুলো খুব কমন, এগুলো আসে। শিক্ষকটা হবে শিক্ষিকা। চাকরটা কি হবে? চাকরটা চাকরানী, ঠিক আছে, চাকরানী।
তারপর হচ্ছে দেখো রাজা, রাজাটা কি হবে? রানী। তারপর বউ, যদি বউ থাকে বউটা কি হবে? বর। খুব সোজা এটা। তাহলে এগুলো হচ্ছে লিঙ্গ। এখান থেকেও তোমাদের কিন্তু অনেক প্রশ্ন দেয়, ঠিক আছে। আর ক্লীব লিঙ্গ যেটা, উভয় লিঙ্গ আছে একটা, আর ক্লীব লিঙ্গ আছে। উভয় লিঙ্গ মানে দুজনকেই বোঝায়। উভয় লিঙ্গ কয়েকটা যদি এক্সাম্পল দিই, যে শব্দের দ্বারা দুজনকেই বোঝায়, যেমন ধরো আমি যদি বলি ইংলিশে যদি আমি বলি স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট, তাহলে এর মধ্যে আমি দেখো মেয়ে স্টুডেন্টকেও মানে গার্ল স্টুডেন্টকেও বলতে পারি, বা ধরো আমি বলছি ছেলে স্টুডেন্টকেও বলতে পারি, বা ধরো পুলিশ, পুলিশ আমি বলছি। তারপর ধরো আমি বলছি বেবি বা চিলড্রেন, চিলড্রেনের মধ্যে দেখো কিন্তু ছেলে মেয়ে দুজনেই পড়ছে। আর ক্লীব লিঙ্গ যেটাকে বলে সেটা হচ্ছে যে যেটা কোনো ক্লীব লিঙ্গ মানে কোনটা? ক্লীব লিঙ্গটা বলো, কোনো বস্তু ধরো নিউট্রাল জেন্ডার যেটাকে বলে সেটা হচ্ছে ক্লীব লিঙ্গ। বুঝতে পেরেছো তোমরা? তারপর দেখো আরও তোমাদেরকে দেয় এখানে যে এক বচন আর বহু বচন। এক বচন, বহু বচন। কিছু শব্দ তোমাদেরকে দেওয়া থাকবে, সেই শব্দগুলোকে তোমাদেরকে শ্রেণীবিভাগ করতে বলবে, কোনটা এক বচন কোনটা বহু বচন। যেমন পাখিগুলি, এটা কি হবে বলো তো? এক বচন না বহু বচন? পাখিগুলি, গুলি কতটা থাকা মানেই একের বেশি, তাহলে পাখিগুলি ঘটছে এই ঘরে বসবে। তারপর ধরো আমি বলছি বন্ধু বা মেয়েরা, প্রথমে বলছি না মেঘেরা, তাহলে মেঘেরা মানে অনেকগুলো মেঘকে বোঝাচ্ছে, তাহলে মেঘেরা এখানে বসবে। বন্ধু কোন ঘরে বসবে? বন্ধু এই ঘরে বসবে, একজন বন্ধু। তারপর হচ্ছে বিড়াল, বিড়ালটা এক এক বচন হচ্ছে, এই ঘরে বসবে। নৌবাহিনী, নৌবাহিনীর মধ্যে কিন্তু অনেকজন থাকে, একটা বাহিনীর মধ্যে কিন্তু অনেকজন সৈনিক থাকে, তাই তো? নৌবাহিনীটা এই ঘরে বসবে। তোমরা, তোমরাটা হচ্ছে একের বেশি, তাহলে তোমরাটা এখানে বসবে। এরকম তোমাদেরকে বিভিন্ন দেওয়া যাবে। রাশি, রাশি, রাশি রাশি ফুল, ঠিক আছে। তারপর হচ্ছে যে তুমি, তুমিটা এই ঘরে বসবে, শুধু তুমি, তাহলে এগুলো হচ্ছে এক বচনের মধ্যে পড়ছে। এক ঝুড়ি ফল, তাহলে এক ঝুড়ি ফল মানে অনেকগুলো তো ফল ওর মধ্যে আছে, তাহলে এখানে হচ্ছে এক ঝুড়ি ফল, ঠিক আছে। এক বচন মানে শুধুমাত্র একজনকেই বোঝাবে। বুঝতে পেরেছো? তাহলে এরকম করে তোমরা পড়বে, এরকম এক বচন আর বহু বচন তোমাদেরকে করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। এইরকম ধরনের প্রশ্ন তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তাহলে রোজ আমার চ্যানেলটা কিন্তু তোমরা ফলো করবে। থ্যাংক ইউ।